সরকারের প্রণোদনা দ্রুত ঘুরে দাঁড়িয়েছে করোনা ক্ষতিগ্রস্তরা, বললেন প্রধানমন্ত্রী। তুরস্কের চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন। বুড়িগঙ্গা দূষণ নিয়ে রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডিকে সতর্ক করল হাইকোর্ট। সিনহা হত্যার ঘটনায় কনস্টেবল রুবেল গ্রেপ্তার, প্রদীপের বিরুদ্ধে দুদকের মামলার শুনানি 20 সেপ্টেম্বর। নকল এনআইডি দিয়ে ঋণ জালিয়াতি, গ্রেপ্তার 5, জড়িত ইসির কিছু অসাধু কর্মচারী। বিদ্যুৎ উৎপাদনে কয়লা বাদ দেওয়ার পরিকল্পনা ইতিবাচক, বলছে সিপিডি। এলএনজি ব্যবহার না করার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়ছে, আওয়ামী লীগের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ। করোনা সংকট মোকাবেলায় সরকারের প্রণোদনা ক্ষতিগ্রস্তদের দ্রুত ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুরস্কে বাংলাদেশের চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধনকালে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তুরস্কের সরকার প্রধানকে সপরিবারে বাংলাদেশ ভ্রমণে আমন্ত্রণ জানান। বলেন, বঙ্গবন্ধুর সময় প্রতিষ্ঠিত বাংলাদেশ তুরস্ক সম্পর্ক এখন আরও সুদৃঢ়। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন জুড়ে প্রতিফলিত হয়েছে দেশের ঐতিহ্য ও ইতিহাসের প্রতিচ্ছবি। টেরাকোটায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্মরণ করিয়ে দেয় 1974 সালে তার তুরস্ক ভ্রমণ এবং দুই দেশের বন্ধুত্বের স্মৃতি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দূতাবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I hereby declare the new mission building for the Embassy of the People's Republic of Bangladesh in Ankara open. বক্তব্যে রোহিঙ্গা সংকটে তুরস্কের সহযোগিতার কথাও তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। On behalf of my government and myself, let me take this opportunity to thank the government and the friendly people of Turkey for extending support on various issues including the Rohingya crisis. করোনা সংকটে সরকারের দেয়া প্রণোদনা ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। In Bangladesh, we have successfully been able to contain the spread of the virus. At the same time, our timely and appropriate measures and stimulus packages have also been able to minimize the disastrous effects of the deadly disease. Gradually, we are overcoming the situation. Our exports have started turning around from July. 1974 সালে তুরস্কের সঙ্গে যে সম্পর্কের ভিত রচিত হয়েছে ক্রমে তা পারস্পরিক বন্ধুত্বের রূপ নিয়েছে বলেও বিশ্বাস করেন বঙ্গবন্ধু কন্যা। The relations between our two countries are deeply rooted in shared history, faith and traditions based on mutual trust and confidence. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সিটি কর্পোরেশনের শপথের 15 কার্যদিবসের মধ্যে প্রথম বৈঠক করতে হবে। ওই বৈঠকের মধ্য দিয়ে বাতিল হবে পুরনো কর্পোরেশন, আর নির্বাচন করতে হবে মেয়াদ শেষ হওয়ার 3 মাসের মধ্যে। এসব বিধান রেখে স্থানীয় সরকার আইনের সংশোধনী খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আজ আগস্টকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন হিসাবে পরিপত্রে অন্তর্ভুক্তির নির্দেশনা দেওয়া হয়েছে। মোহাম্মদ নূরনবীর সহায়তায় আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। মন্ত্রিপরিষদ সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় প্রান্তে মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হয় সিটি কর্পোরেশন সংক্রান্ত স্থানীয় সরকার আইন, বাংলাদেশ বিমান কর্পোরেশন আইন ও ড্রোন নিবন্ধন নীতিমালা সহ 4 মন্ত্রণালয়ের কয়েকটি খসড়া। সিটি কর্পোরেশনের সংশোধনীতে রাখা হয়েছে মেয়াদ শেষে 3 মাসের মধ্যে নির্বাচনের বিধান। সভা শেষে বিষয়টি তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। অন্য ধারাগুলোতে মেয়াদ সম্পর্কে যাই বলা থাকুক, যেদিন থেকে প্রথম মিটিং হবে সব
পরিষদের সেদিন থেকেই আগের পরিষদ মানে বিলুপ্ত। সিটি কর্পোরেশনগুলোতে যারা ছিলেন তাদের 3 মাস ছুটি ছিল বৎসরে। এটা আজকে মন্ত্রিসভা বলছে যে না, ওনারা যদিও পাবলিক রিপ্রেজেন্টেটিভ বাট এক্সিকিউটিভ ফাংশন আছে, ডে টু ডে ফাংশন আছে, সুতরাং বৎসরে ওনাদের ছুটি 1 মাস করে দেওয়া হবে। ড্রোন ব্যবহারেও লাগবে অনুমতি, এমন বিধান রেখে নীতিমালা অনুমোদন হয় মন্ত্রিসভা বৈঠকে। গ্রিন জোন, ইয়েলো জোন এবং রেড জোন। তো গ্রিন জোনে আপনি ওই যে টয় তো পুরাটাই, এবং টয় 500 ফিটের উপরে বেশি যেতে পারবে না, যে টয়ের যেগুলি, বাকিগুলোকে আপনার পারমিশন নিতে হবে। আর রেড জোন তো আপনার টোটালি রেস্ট্রিক্টেড জোন, যেমন ধরেন এয়ারপোর্টের ইসের এরিয়া, ক্যান্টনমেন্টের ভিতরে, এইসব জায়গায়। পদ্মা সেতুতে গেলে আপনি পদ্মা সেতু তার নিজের এরিয়ার মধ্যে কাউকে ড্রোন উড়াতে দেবে না। 8ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন হিসেবে মন্ত্রিপরিষদ পরিপত্রে অন্তর্ভুক্তিরও নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাবিনেট ডিভিশন জারিকৃত যে পরিপত্র তার ক ক্রমকে এই দিবসটাকে উদযাপনের জন্য অন্তর্ভুক্ত করেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বুড়িগঙ্গায় কারখানা বর্জ্য নিঃসরণ লাইন বন্ধের রায় বাস্তবায়ন হয়নি 9 বছরে। এজন্য ওয়াসার এমডি তাসকিম খানকে সতর্ক করেছেন হাইকোর্ট। আগামী 1 মাসের মধ্যে রায় বাস্তবায়ন করে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বুড়িগঙ্গার তীর থেকে আগামী 15 দিনের মধ্যে ময়লা বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শাকির আরজু রিপোর্ট। দখল ও দূষণে ঢাকার ঐতিহ্য বুড়িগঙ্গার অস্তিত্ব এখন হুমকির মুখে। দখলের চাপে কোথাও কোথাও নদী এখন পরিণত হয়েছে নালায়। 2010 সালে রাজধানী শ্যামপুরের বিভিন্ন শিল্প কারখানা থেকে বুড়িগঙ্গায় বর্জ্য নিঃসরণ বন্ধে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। 2011 সালে রিটের শুনানির পর হাইকোর্ট এক রায়ে ওয়াসার এমডিকে 6 মাসের মধ্যে বুড়িগঙ্গা নদীতে কারখানার বর্জ্য নিঃসরণ লাইন বন্ধের নির্দেশনা দেন। রায় বাস্তবায়নের দফায় দফায় সময় নেয় ওয়াসা। সর্বশেষ রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ওয়াসার এমডি। সোমবার শুনানিতে আরও একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। 4টা লাইন কেটেছে হাজারীবাগের। কোভিড-19 আর এই যে ফ্লাডের কারণে ওয়াসার থেকে লোকজন ড্রাইভ করতে পারতেছে না, আমাদের কাজের অগ্রগতি নাই। আদালত তা গ্রহণ না করে ওয়াসার এমডিকে সতর্ক করেন। ওয়াসার এমডিকে সতর্ক করেছেন এবং এটা বলেছেন যে রায় বাস্তবায়ন না করার জন্য তারা বিভিন্ন অজুহাতের সময় নিচ্ছেন। আদালতের নির্দেশনা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ওয়াসার এমডিকে নির্দেশ দেওয়া হয়েছে। গত 9 বছরে রায় বাস্তবায়ন না করার কালক্ষেপণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন হাইকোর্ট। আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের ঢাকা অফিসের পক্ষে এফিডেভিট ইন কমপ্লায়েন্স দেওয়ার জন্য। ক্যানিগঞ্জের এরিয়ায় এই রাস্তা, নদী এবং নদীর তীরবর্তী জায়গায় যে সমস্ত জায়গায় ময়লা বর্জ্য ফেলা হচ্ছে সেগুলোর ব্যাপারে বন্ধ করার জন্য জেলা প্রশাসন এবং ক্যানিগঞ্জের ইওনো ওসি এবং পরিচালক ও পরিবেশ অধিদপ্তর ঢাকা ডিভিশন ওদেরকে নির্দেশ দিয়েছেন। কারখানার বর্জ্য এখনও পড়ছে বুড়িগঙ্গায়। সুয়ারেজ লাইনের পানিও মিশছে এই নদীতে বলে জানান আইনজীবীরা। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। র্যাব জানায়, সিনহা হত্যা মামলায় আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের কনস্টেবল রুবেল শর্মার নাম আসে। এ কারণে গতরাতে রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে নিয়ে যায় র্যাব। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়। অবৈধ সম্পত্তি অর্জনের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ দাসের জামিন শুনানি হবে 20 সেপ্টেম্বর। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে প্রদীপকে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুর্নীতি দমন কমিশন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করেছেন শিউলি শবনম। বরখাস্ত ওসি প্রদীপ দাসকে সোমবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় পুরো আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। শুনানি শেষে অবৈধ সম্পত্তি অর্জনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল। মাননীয় আদালত প্রদীপ কুমার দাসকে হাজির করার জন্য পিডব্লিউসি করেছিল। সেই পিডব্লিউ মূল্যে আজকে ওনাকে মাননীয় আদালত মহানগর দায়রা হাজির করা হয়েছে। আমরা যেহেতু তাকে হাজির করা হয়েছে
তাকে শোনে এসছেন, আমরা হিয়ারিং করেছি, মানে তার আবেদন মঞ্জুর করে এক গ্রেপ্তার দেখিয়ে সিডব্লিউ ইস্যু করেছেন। অবৈধ সম্পদ অর্জনের এই মামলার মূল আসামি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা রয়েছে বলে জানান দুদকের আইনজীবী। আদালতে প্রদীপের পক্ষে তার আইনজীবী জামিন সহ 4টি আবেদন জমা দেন। আদালত আগামী 20 সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। মিথ্যা হচ্ছে ভিত্তি যদি থাকে, এখন ভিত্তিই নাই মামলাটা। ঘুষের তো কোনো সুযোগ নেই। স্ত্রীর বাবা ব্যবসায়ী মানুষ, স্ত্রীর বাবা ওকে দানপত্র দান করেছে। 3,95,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন 23 আগস্ট এই মামলা দায়ের করেন। অভিযুক্ত প্রদীপ দাস অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নকল এনআইডি তৈরি চক্রে 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসব এনআইডি ব্যবহার করে ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নেয়া, ক্রেডিট কার্ড জালিয়াতি সহ নানা অপরাধ করে আসছিল চক্রটি। প্রতিটি এনআইডি তৈরিতে নেওয়া হতো 1 লাখ টাকা। এর সাথে জড়িত ইসির কয়েকজন অসাধু কর্মচারী। বিস্তারিত সাদুল ইসলামের রিপোর্টে। জরুরি গুরুত্বপূর্ণ কাজে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি একটি আবশ্যক দলিল। ব্যাংক ঋণের ক্ষেত্রে এই দলিল বাধ্যতামূলক। ঋণ জালিয়াতির জন্য ব্যবহৃত হতো নকল এনআইডি, আর এগুলো তৈরিতে জড়িত ইসির এনআইডি শাখার কিছু কর্মী। এমন অনেক অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। ধরা হয় জালিয়াত চক্রের বেশ কয়েকজনকে। ডিবির এ কর্মকর্তা জানান, এই সিন্ডিকেটটি বহুদিন ধরে সক্রিয়। এটা খুব ভয়ঙ্কর এক ধরনের অপরাধ, কারণ আপনার ন্যাশনাল ডাটা সার্ভার যেটা রয়েছে, ডাটা রয়েছে, সেখানে ঢুকে তারা আপনাকে নতুন একটা আইডি দিয়ে দেবে। হ্যাঁ, যে আইডিটা যদি আপনি সার্চ করে দেখেন তাহলে এটা জেনুইন মনে হবে। আমরা তো 5 জনকে ধরছি, এর ভিতরে 2 জন নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অফিসার, 2 জন কিন্তু দালাল। শুধু নির্বাচন কমিশন কর্মী নয়, এ চক্রের সাথে জড়িত আছে ব্যাংকের কিছু কর্মচারীও, আছে দালাল চক্র, জানালেন এই গোয়েন্দা কর্মকর্তা। একটা চক্র হচ্ছে ব্যাংক লোন যারা নিতে চায় তাদের জন্য কাজ করে, আর একটা ব্যাংক লোন যাদের সিআইবি খারাপ, বিশেষ করে তারাই। আমরা 7-8টা ব্যাংকের কর্মচারী লোন স্যাংশনের সাথে যারা জড়িত তাদের সাথে এই দালালদের সখ্যতা দেখেছি। এমন অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার থেকে সরে আসার কথা ভাবছে সরকার। এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির পরামর্শ, কয়লার বদলে এলএনজি ব্যবহার না করে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক পরিকল্পনা গ্রহণের। এক্ষেত্রে সরকারের নীতি ও পরিকল্পনায় ঘাটতি আছে বলেও মনে করেছে সিপিডি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য বলছে, বর্তমানে দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 20,813 মেগাওয়াট, যার মধ্যে 2.52% কয়লা ভিত্তিক, 55.26% গ্যাস ভিত্তিক, 35.37% তরল জ্বালানি ভিত্তিক, 1.11% জলবিদ্যুৎ এবং 0.17% আসছে সৌরবিদ্যুৎ থেকে। রামপাল, পায়রা, মাতারবাড়িতে নির্মাণাধীন আছে বেশ কয়েকটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এমন প্রেক্ষাপটে দূষণ ও খরচ বিবেচনায় কয়লা থেকে সরে আসার পরিকল্পনা করছে সরকার। কয়লার বিকল্প ভাবা হচ্ছে এলএনজিকে। সিপিডি বলছে, পরিবেশের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুতের আগামী দিনের পরিকল্পনা হওয়া উচিত নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক। এলএনজির ক্ষেত্রে যাবার সিদ্ধান্তটি হবে হলো এক ধরনের জীবাশ্ম জ্বালানি থেকে আরেক ধরনের জীবাশ্ম জ্বালানিতে আমাদের বিদ্যুৎ খাতকে নিয়ে যাওয়া, এবং সেটি কিন্তু সরকারের যে ক্লাইমেট ভালনারেবল ফোরামে তার যে লিডারশিপ রোল, সেটির জন্য একেবারে হিতে বিপরীত হতে পারে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত যাতে মোকাবেলা করা যায়, সেই জন্য আমরা এমন একটা জ্বালানি মিশ্রণ আমরা তৈরি করব যেটা কিনা পরিবেশকে নষ্ট করবে না, ধ্বংস করবে না। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সরকার নীতি পরিবর্তন করেছেন এবং আমরা জানি যে ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশাও থাকবে, এবং নবায়নযোগ্য যে জ্বালানি, সেখানে আমাদের নীতি সমর্থনের যে বিষয়গুলো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে পাওয়ারফুল বিভিন্ন ধরনের লবির প্রশ্নটা কিন্তু চলে আসে। এখানেই হলো পলিটিক্যাল ইকোনমি।
এই পলিটিক্যাল ইকোনমিটা আগে কিন্তু ঠিক করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি সবসময় সরকারের নীতিতে অবহেলিত থেকে গেছে বলেও মত সিপিডির। পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জেলা কমিটি পূর্ণাঙ্গ করার পাশাপাশি সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা বলছেন, সব পর্যায়ে কমিটিতে ত্যাগী ও আদর্শিক কর্মীদের রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত হবে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। গত বছর 20 ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষ হয়। বেশ কিছু জেলায় সম্মেলন হলেও করোনার কারণে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সম্প্রতি আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তৃণমূলের কমিটিগুলোকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন দলের সভাপতি শেখ হাসিনা। করোনা ভাইরাসের কারণে অনেক জায়গায় হয়তো কমিটি সম্পূর্ণ হয়নি, কিন্তু কাউন্সিল হয়ে গেছে। সেই কমিটিগুলি যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা নিতে হবে। যেসব জেলা মহানগরে পূর্ণাঙ্গ কমিটি হয়নি, 15 সেপ্টেম্বরের মধ্যে কমিটি জমা দিতে সংগঠনের সকল শাখার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতারা বলছেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি দেবেন জেলা সভাপতি, সাধারণ সম্পাদকরা। কেন্দ্রীয় কমিটি, আমাদের উপকমিটি গঠন এবং আমাদের সহযোগী অঙ্গ সংগঠন যাদের সম্মেলনও গত বছরের ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে, সেই কমিটিও পূর্ণাঙ্গ করে আমাদের দলের ত্যাগী, পরীক্ষিত এবং যারা ট্র্যাক রেকর্ড যাদের খুবই ক্লিন, এই সমস্ত মানুষকে দিয়ে আমরা এই কমিটিগুলো পূর্ণাঙ্গ করার কাজ আমরা হাতে নিয়েছি। উপজেলা, ইউনিয়ন সহ তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সিনিয়র নেতারা। 31টা জেলার আমাদের কাউন্সিল গত জাতীয় সম্মেলনের আগে সম্পন্ন হয়েছে। সেই 31টা জেলার মধ্যে 6টি জেলার পূর্ণাঙ্গ কমিটি আমাদের জমা পড়েছে কেন্দ্রে। বাকি জেলাগুলো 25টি জেলার কমিটি এখনও কেন্দ্রীয় অফিসে জমা পড়ে নাই। আমরা আশা করছি যে এই 15 সেপ্টেম্বরের মধ্যে সকল জেলা পর্যায়ের কমিটি জমা হওয়ার পরে খুব দ্রুতই আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই কমিটিগুলো চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সংগঠনকে শক্তিশালী করে কর্মসূচি ভিত্তিক রাজনীতি জোরদার করবে আওয়ামী লীগ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশে করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অনুমতি চাইছে আরও কয়েক কোম্পানি, আলোচনার পর সিদ্ধান্ত। পেমেন্ট সিস্টেম নিয়ে সমস্যা ফ্রিল্যান্সাররা, পেপ্যালের পূর্ণাঙ্গ সেবা চালু করতে কাজ করছে সরকার। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। কোভিড-19 দেশে আরও 26 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 22 জনই পুরুষ, নারী 4 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 4759। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 191তম দিনে দেশে 94টি ল্যাবে 14,216টি নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছে 1,812 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,39,332 জন। নতুন 2,512 জন সহ সুস্থ হয়েছে 2,43,155 জন। পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত মোট প্রাণহানির মধ্যে 3,708 জন পুরুষ এবং 1,051 জন নারী। চীনের সিনোভ্যাকের পর আরও কয়েকটি কোম্পানি বাংলাদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অনুমতি চেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুপুরে মহাখালী ডিএনসিসি মার্কেট করোনা পরীক্ষার বুথ এবং বসুন্ধরা করোনা আইসোলেশন কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব। পরে তিনি ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে বলেন, আরও কয়েকটি কোম্পানি পাইপলাইনে আছে, তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এ সময় ভ্যাকসিন কেনার জন্য সরকার আলাদা অর্থ বরাদ্দ রেখেছে বলেও জানান। একই সঙ্গে ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে বলে উল্লেখ করেন। আমরা অর্থ বরাদ্দ করে রেখেছি যে তাৎক্ষণিকভাবে যাতে যথাযথ মূল্য দিয়ে কিনে নিয়ে আসতে পারি বাংলাদেশে, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এবং আমরা করছি। আমরা রাশিয়ার সাথে, আমরা এই যে গ্যাবি অ্যালায়েন্সের সাথে, অক্সফোর্ড ইন্ডিয়ার সাথে, চায়নাদেরকে তো আমরা অনুমতিই দিয়েছি। আরও কয়েকটি কোম্পানি অলরেডি পাইপলাইনে আছে, তারাও এখানে ট্রায়াল দিতে চায়। বাংলাদেশে পেপ্যালে পূর্ণাঙ্গ সেবা না থাকায় নানামুখী সমস্যায় পড়ছেন দেশি ফ্রিল্যান্সাররা। বড় প্রজেক্টে কাজ কিংবা অনলাইনে ডিজিটাল পণ্য ক্রয় বিক্রয়ে প্রতিবন্ধকতা পেমেন্ট সিস্টেম।
পেমেন্ট জটিলতা কেটে গেলে উপার্জন আরও বাড়বে বলেই প্রত্যাশা ফ্রিল্যান্সারদের। এ অবস্থায় দ্রুত পেপালে পূর্ণাঙ্গ সেবা চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। ইবনে নূর শাওনের 3 পর্বের বিশেষ প্রতিবেদনে আজ দ্বিতীয় পর্ব। দেশি ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় অনলাইন গ্রুপ ফাইবার বাংলাদেশ ও ফ্রিল্যান্সার্স বাংলাদেশে সম্প্রতি জানতে চাওয়া হয়েছিল দেশীয় ফ্রিল্যান্সারদের প্রধান 3টি প্রতিবন্ধকতা সম্পর্কে। প্রায় 500 জনের মন্তব্য পর্যবেক্ষণে 90%-এরও বেশি মনে করছে দেশে পেপালের পূর্ণাঙ্গ সেবা না থাকাই মূল সমস্যা। দেশে পেপালের জুম সার্ভিস চালু হলেও নানা সীমাবদ্ধতায় সেটি এখনও খুব একটা জনপ্রিয় হয়নি। তারা বলছেন পেমেন্ট জটিলতা থাকায় নিজস্ব বায়ার তৈরি করা যাচ্ছে না। আমরা যখন পেপালে পেমেন্টটা নিতে পারি না তখন ফ্রিল্যান্সারকে বাধ্য হয়ে ক্লায়েন্টকে বলতে হয় আপনি তাহলে আমাকে মার্কেট প্লেসের থ্রুতে অর্ডারটা করেন। আমাদের মার্কেট প্লেসগুলো অনেক এক্সট্রা চার্জ করে থাকে, সেক্ষেত্রে আমাদের যদি পেপাল থাকতো তাহলে আমরা এই এক্সট্রা চার্জটা এড়িয়ে ক্লায়েন্টদের সাথে খুব ভালোভাবে কাজ করতে পারতাম। পেপাল থাকলে আমরা মনে করি আমাদের এই ফ্রিল্যান্সিং যে সেক্টরটা আছে সেটা আরও বেশি আসলে ভাস্ট হবে এবং আরও অনেক বেশি রেমিটেন্স আমরা আসলে দেশে নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। পেপাল থাকলে ফ্রিল্যান্সারদের সুবিধা হতো তা অস্বীকার করছেন না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি। এখন পেপাল বাংলাদেশে তাদের ওয়ালেট পরিচালনা করতে পারবে ইনওয়ার্ড আউটওয়ার্ড, সেগুলোর জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হয়েছে। ইউএস চেম্বার অফ কমার্স পেপালের সাথে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ ব্যাংকের এবং আইসিটি ডিভিশনের একটা উচ্চ পর্যায়ের বৈঠক অল্প দিনের মধ্যে আয়োজন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান বলছে কোভিড-19 পরবর্তী বিশ্বে চাকুরির বাজারের বড় অংশ ফ্রিল্যান্সারদের দখলে যাবে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষা না করে মন গড়া রিপোর্ট দেওয়ার অভিযোগ মামলায় চার্জশিটের সঙ্গে যুক্ত থাকা নথি ডক্টর সাবরিনার আইনজীবীদের দেখাতে এবং সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই মামলায় নিম্ন আদালতের জেকেজি ডক্টর সাবরিনা, তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এদিকে সাবরিনা দ্বিতীয় এনআইডির সাথে ডক্টর মিজানুর রহমানকে জড়িয়ে দেওয়া বক্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন ডক্টর মিজানুর রহমান মানবাধিকার সুরক্ষা কমিটি। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের 2 মামলার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আফজালকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সোমবার বেলা 11:15টার দিকে আফজালকে রমনা থানা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আবারও পাঠানো হয় রমনা থানায়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত 26 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আফজাল। 2 সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের 2 মামলায় আফজালকে 10 দিন করে 20 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। আদালত উভয় পক্ষের শুনানি শেষে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুরের টঙ্গীতে স্টিল মিলে দগ্ধ আরও 1 জন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থশঙ্কর পাল জানান, দগ্ধ অন্য 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আর নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 5 জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও শঙ্কামুক্ত নন বলেও জানান পার্থশঙ্কর পাল। টঙ্গীর আপডেটের মধ্যে 4 জন তো আমাদের এখানে ছিল, 4 জনের মধ্যে 2 জন মারা গেল। আমাদের এখানে 2 জন, আজকে সকালে 1 জন মারা গেছে, রিপন নামে 1 জন লোক মারা গেছে। আর 2 জন আছে, 1 জন আইসিইউতে আছে, আরেকজন আছে এইচডিউতে। 5 জন সবাই আইসিইউতে আছে। তো 5 জনের মধ্যে আসলে সবাই তো ক্রিটিক্যাল বলবো আমরা, তার মধ্যে আসলে 2-3 জন একটু বেশি। দেশের দুর্যোগ মোকাবেলায় 2200 কোটি টাকার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিনছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী 5 বছর মেয়াদী ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রণয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এমানুর রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে সব কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মাধ্যমে
35টি প্রস্তাবনা উঠে আসে। এসব প্রস্তাবনা বাস্তবায়ন করা সম্ভব হলে দুর্যোগ মোকাবেলা সহনীয় পর্যায়ে চলে আসবে জানান প্রতিমন্ত্রী। উন্নত দেশগুলোর দুর্যোগ মোকাবেলার সাফল্য নিয়ে পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি। দুর্যোগে যাতে সহজে উদ্ধার কাজ করা যায়, আমরা যাতে রেসপন্সটা খুব আর্লি করতে পারি, এই জন্য আমরা চাই বাংলাদেশটাকে এরকম ইকুইপ করার জন্য। সেই জন্য আমরা প্রায় 500 কোটি টাকার ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছি। নাব্য সংকটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে ফেরি চলাচল। লোহজং চ্যানেলে ড্রেজিংয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। পদ্মার তীব্র স্রোতে পলি ও বালুতে ভরাট হয়ে পড়েছে চ্যানেল। এ কারণে 12 দিন বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হলেও দুদিনের মাথায় আবার বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় বিকল্প হিসেবে পাটুরিয়া দৌলতদিয়া রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। এদিকে পাটুরিয়া রুটে ফেরি চলাচলের চ্যানেল ও নাব্য সংকটও দেখা দিয়েছে। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। লালমনিরহাট জেলা কারাগারে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি থানায় জিডি করেছেন কারা কর্তৃপক্ষ। দুপুর থেকে কারাগারের মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কারাগার সূত্র জানায়, গত সপ্তাহে কারাগারে জেল সুপার ও জেলা প্রশাসকের একটি উড়ো চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে কারাগার উড়িয়ে দিয়ে সঙ্গী সাথীদের ছিনিয়ে নেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। এদিকে সন্ত্রাসী হামলার আশঙ্কা নিরাপত্তা চেয়ে থানার সাধারণ ডায়েরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9 জন শিক্ষক। রোববার রাতে মতিহার থানায় তারা জিডি করেন। আগামীকাল থেকে ফুটপাত দখল মুক্ত করার পাশাপাশি অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন ও মোবাইল কোর্টের আওতায় আনার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুলশানে নিয়মিত অভিযান চালানোর পর ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া একথা জানান। ফুটপাতে অবৈধভাবে রাখা রড এবং ইট জব্দ করে তা স্পষ্ট নিলামে প্রায় 15 লাখ টাকা বিক্রি করা হয়। পরে ফুটপাতে রাখা 2টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে মোবাইল কোর্ট। আগামীকাল থেকে ফুটপাতের সাথে আমাদের অবৈধ বিলবোর্ড, অবৈধ বিজ্ঞাপন, প্যানাফ্ল্যাক্স, অবৈধ লাইট বক্স সব আমরা এই মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। সকালে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যায় গেল 6 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে পারিবারিক সিদ্ধান্তে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় সিনেমায় খয়াল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান ডাক বিভাগের সাবেক এই কর্মকর্তা। 1985 সালে চলচ্চিত্র ভুবনে তার যাত্রা। তার মঞ্চ টেলিভিশনে 5 দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেন গুণী অভিনেতা সাদেক বাচ্চু। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে, দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 356টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 143টির, কমেছে 175টির, আর অপরিবর্তিত ছিল 38টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স প্রায় 2 পয়েন্ট কমে নেমে আসে 5092 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1148 কোটি 95 লাখ টাকা। সূচক কমেছে সিএসিতেও। সিএসিতে লেনদেন হওয়া 272টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 114টির, কমেছে 124টির, আর বদলায়নি 34টির দর। আর সিএসিতে মোট লেনদেন হয়েছে 39 কোটি 2 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আন্তর্জাতিক খবর। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2,89,38,000-এরও বেশি। এই ভাইরাসে মৃত্যু হয়েছে 9,25,000 মানুষের। তবে বাড়ছে সুস্থতার সংখ্যাও। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অতীতের সব রেকর্ড ভেঙে গেল 24 ঘন্টায় 3,07,000-এর বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন।
আক্রান্তের হার ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে সবচেয়ে বেশি। একদিনে ৫,৫০০-এর বেশি প্রাণহানি নিয়ে মৃতের সংখ্যা ৯,২৮,০০০ ছাড়িয়েছে। ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮,৪৫,০০০-এর বেশি, আর যুক্তরাষ্ট্রে সব মিলে ৬৭ লাখের বেশি মানুষ আক্রান্ত। এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন বলেছেন ২১ সেপ্টেম্বর থেকে রাজধানী অকল্যান্ড ছাড়া সারা দেশে বিধিনিষেধ শিথিল করা হবে। দেশটির করোনার দ্বিতীয় তরঙ্গ চললেও জনদাবির মুখে এমন ঘোষণা দিলেন তিনি। অস্ট্রেলিয়াতেও চলছে বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে ৭০০-র বেশি মানুষকে। এরই মাঝে ১৫ সেপ্টেম্বর থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সৌদি আরব। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারের প্রণোদনায় দ্রুত ঘুরে দাঁড়িয়েছে করোনা ক্ষতিগ্রস্তরা, বললেন প্রধানমন্ত্রী। তুরস্কে চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন। বুড়িগঙ্গা দূষণ নিয়ে রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডিকে সতর্ক করল হাইকোর্ট। সিনহা হত্যার ঘটনায় কনস্টেবল রুবেল গ্রেপ্তার। প্রদীপের বিরুদ্ধে দুদকের মামলা শুনানি ২০ সেপ্টেম্বর। নকল এনআইডি দিয়ে ঋণ জালিয়াতি, গ্রেপ্তার ৫, জড়িত ইস্যুর কিছু অসাধু কর্মচারী। বিদ্যুৎ উৎপাদনে কয়লা বাদ দেওয়ার পরিকল্পনা ইতিবাচক, বলছে সিপিডি। এলএনজি ব্যবহার না করার পরামর্শ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।